হুম। তো আজকে আমরা আসলে এই যে ইয়াটা শুরু করব, পরাবৃত্তটা, সরি, উপবৃত্তটা শুরু করব। তার আগে পরাবৃত্তের যেই কয়টা জিনিস যদি থাকে ওগুলা দেখাই দিই। তো এইগুলো তো তুমি জানো অলরেডি। পরাবৃত্ত এই জিনিসগুলো কিন্তু আমরা এতদিন ধরে বের করতেছিলাম: শীর্ষবিন্দু, উপকেন্দ্র, একাক্ষ বা নিয়ামক, অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে, ফোকাস দূরত্বটা কি হবে, শীর্ষে স্পর্শকের সমীকরণটা কি হবে, এইসব আমরা দেখছি না, দেখা তো হয়েছে। তো এগুলোর জন্য স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এইটার জন্য এটা, আর এইটার জন্য এটা, ঠিক আছে? আর যদি কেন্দ্র শীর্ষগুলা তোমার ইয়াতে না থাকে, কি বলে, 0 0 বিন্দুতে না থাকে, তখন কি হবে সেটাও আমরা দেখছিলাম না? আচ্ছা, তো এইগুলো আর কি জাস্ট ওভারভিউ করার জন্য আজকে দিছে এইটুকুই কাজ। এখানে আবার কিছু জিনিস আছে, একটু দেখে নাও। যে এক্স অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটা কি হবে? ধরো তোমাকে বললো যে কোন একটা পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওইটার একটা একটা তো তুমি এটা ইকুয়েশন লেখো যে এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা বলি যে আচ্ছা এটা হবে ওয়াই স্কোয়ার 4ax, এরকম আমরা ধরি না? বা আমরা বলি যে আচ্ছা ওয়াই মাইনাস কে স্কোয়ার 4ax, এটা আমরা বলি। তো এই দুইটাই কারেক্ট। এটা হচ্ছে যদি শীর্ষটা 0 0 বিন্দুতে হয়, আর এটা যদি শীর্ষটা x কে বিন্দুতে হয়। আরেকভাবে ধরা যায় এইভাবে, এটাও একটা কি বলে, আকার বা রূপ, যে যদি কোনো একটা পরাবৃত্ত এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সেইটার সমীকরণটা তুমি এইভাবে লিখতে পারবে: এই যে এক্স ইকুয়াল টু এ, মানে এখানে এক্স থাকবে আর এখানে ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, এই আকারে লেখা যেতে পারে। এটা হলো, তোমাকে বুঝতে হবে যে একটা পরাবৃত্ত কিরকম পরাবৃত্ত, যেটা এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এটা গেল। আর হচ্ছে আহ, এখানে এখানে শীর্ষ দিয়ে দিছে যে যদি তোমার পরাবৃত্তটা এই আকার হয় তাহলে শীর্ষটা হবে এরকম দেখতে, এবং উপকেন্দ্রিক লম্ব, বা ওই যে আমরা পড়তাম উপকেন্দ্রিক লম্ব 4a, তো ওইটা কোথায়, ওই এটা কোথায় ছিল বলতো? এই এটা ছিল। এই এ আর এই এ কিন্তু মিলাই ফেলিও না। এখানে এটা হলো ওয়াই স্কোয়ারের সহগ, আর এখানে এটা হলো আমাদের এই যে সূত্রের এ। সো দুইটা এ কিন্তু আলাদা, বুঝতে পারছো? তো এটাকে আমি এ প্রাইম নাম দিই। তো তুমি চাইলে এই জিনিসটা মনে রাখতে পারবা, এই জিনিসটা মনে রাখতে পারো, আর হচ্ছে এইটা মনে রাখতে পারো আর কি, এমসিকিউর জন্য। ধরুন এমসিকিউ তে তোমাকে যদি প্রশ্ন আসে এরকম করে যে এক্স ইকুয়াল টু 2y² প্লাস 5y প্লাস 13 দিয়ে একটা বলছে যে এটা একটা পরাবৃত্ত, এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করো, তো তুমি এই শর্টকাটটা ইউজ করতে পারবে। শর্টকাটটা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে দূরত্বটা কত হবে? 1/1 বাই মডুলাস অফ 2, বা হাফ আসবে। বুঝাতে পারছি কোথায়? যে ওয়াই স্কোয়ারের সহগটা 1/, মানে ইনভার্স হবে আর কি। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সেম ভাবে ওয়াই অক্ষে যদি সমান্তরাল পরাবৃত্ত চিন্তা করো তাহলে সেখানে যেটা হবে তোমার ওয়াই ইকুয়াল টু, এখানে এক্স এর দ্বিঘাত সমীকরণ, এটা একটা আকার আর কি, ঠিক আছে? আর এরকম যদি ফরম্যাটে পাও কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে এই পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্বটা হবে 1/a, ওই একই জিনিস, এক্স স্কোয়ারের সহগের ইনভার্স, ঠিক আছে? আর এই দুটা জিনিস স্কিপ করতে পারো, এখন এগুলো তো তোমার মুখস্থ থাকবে না, এগুলো বাদ, ঠিক আছে? ওকে, এটা গেল। আরেকটা বোধহয় শর্টকাট ছিল, আমার ঠিক একটু মনে নাই, একটু দাঁড়াও চিন্তা করে দেখি। আমি যদি এখানে ডিএক্স করি, বুঝছো, তাহলে এখানে আসবে 1, এখানে 2y ডিওয়াই ডিএক্স, y, no, 2y ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, এটা হলো ডিওয়াই ডিএক্স টা যদি বের করি, এটা শর্টকাট ছিল। এটা বোধহয় এখানে নেই, উপবৃত্তের ক্ষেত্রে আছে। তো ওটা যখন মনে পড়বে দেখাই দিব শর্টকাট।
আচ্ছা বাদ দাও। তো এই দুটা মনে রাখতে পারো আর কি। তারপর এই যে এটা তো আমরা পড়ছি যে ওয়াই স্কোয়ার ফোর এক্স পরাবৃত্ত যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তাহলে কি করতে হয়? ওয়াই স্কোয়ার কে ওয়াই ওয়াই ওয়ান, এক্স কে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু দ্বারা রিপ্লেস করতে হয়। তাহলে সেটাই করছে, সেটা করে কিন্তু সমীকরণটা এটাই আসবে। তারপরে কি আছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটা যদি এই পরাবৃত্ত মানে এই পার্টিকুলারলি এইটার যদি স্পর্শ করতে হয়, তাহলে সত্যটা হচ্ছে সি ইকুয়াল টু এ বাই এম। আর যদি পরাবৃত্তটা হয় এটা, তাহলে সত্যটা হচ্ছে এই যে সি, এটাই তো সি। এই সিটা তুমি আজকে এই যে আমাকে প্রমাণ করে দিছিলা, মাইনাস এ এম স্কোয়ার হবে, তাই না? এগুলো তো জানোই। আর কি লিখছে? স্পর্শবিন্দু, এই দুটার আমি তোমাকে সূত্র কালকে লিখে দিয়েছিলাম, তবে এটা মনে রাখার দরকার নেই এইটা, কারণ এটা মনে থাকবে না বেশিরভাগ সময়। এটা মনে রাখতে পারো, এই যে এই জিনিসটা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে টু ইন্টু উৎকেন্দ্রিকতা ইন্টু উপকেন্দ্র হতে দ্বিকক্ষের লম্ব দূরত্ব। কি বলছে? আমরা তো জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে কি আমাদের ফোর এ না, ফোর এ। তো ওরা কি বলতেছে, ওরা যে সূত্রটা দিছে ওটা হচ্ছে কি টু ইন্টু উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ধরো ই, ইন্টু উপকেন্দ্র হতে দ্বিকক্ষের লম্ব দূরত্ব। তো উপকেন্দ্র হচ্ছে এস আর দ্বিকক্ষটা কত? ধরো দ্বিকক্ষের পাদবিন্দু যদি জেড ধরো, তাহলে এস জেড, এটা সমান হবে। তো এখন এই যে ওই কথাটা লিখছে না, এটা হচ্ছে ফর অল কনিক্স। প্রত্যেকটা কনিক্স এর ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আসলে দৈর্ঘ্যের ক্ষেত্রে এই সূত্রটা খাটবে আর কি। টু ইন্টু উৎকেন্দ্রিকতা ইন্টু উপকেন্দ্র হতে দ্বিকক্ষের লম্ব দূরত্ব। সেটা তুমি অধিবৃত্তে থাকো, উপবৃত্তে থাকো, কিংবা পরাবৃত্তে থাকো। দেখো আমরা এইটা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ফোর এ পাবো easily। তুমি যদি চিন্তা করো এরকম না, তোমার পরাবৃত্তটা এটা হচ্ছে তোমার উপকেন্দ্র, এইটা হচ্ছে তোমার নিয়ামক রেখা। তো উপকেন্দ্র বা দ্বিকক্ষ হতে নিয়ামক রেখার দূরত্ব কত? টু এ। এটা এ আর এটা এ না, ইন্টু উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? ওয়ান। আর সামনে একটা টু আছে, তাহলে টু গুণ করো, তাহলে দেখো ফোর এ আসে। তো এটা কিন্তু আমরা পড়ছি, তো সূত্র দিয়েও এটা আসে, এমনিও আসে। তো তোমার মনে থাকলে তো ভালো, মনে রাখতে পারো আর কি। আর এই লাস্টের দুটো সূত্র তো আমরা পড়ছি। এর যদি শীর্ষ হয় আলফা বিটা আর যদি হয় এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের পরাবৃত্তটা হবে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইন ইকুয়াল ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা। মানে ওই বিটার জায়গায় এখানে কে কে আমরা ব্যবহার করছিলাম, আর আলফার জায়গায় আমরা এইচ নিয়েছিলাম আর কি, এটুকুই কাজ। সো এই আর কি, এটা ওভারভিউ দেওয়া হচ্ছে আর কি, আর কিছুই না। আচ্ছা, এখানে আমার এখন তোমার জন্য একটা কাজ হবে কি, এখানে দেখো আমি আসলে এটা আমাদের যে উদ্ভাসের যে কনসেপ্ট বইটা আছে, কনসেপ্ট বুকটা আছে, সেটা অনুযায়ী যে টাইপ গুলো ওখানে দেওয়া ছিল ওগুলো আমি এখানে দিচ্ছি, কারণ তোমার বইয়ে তো আর কি সাজানো নাই জিনিসটা। তো তুমি যদি এইভাবে একবার গো থ্রু করো পুরো পরাবৃত্তটাকে, তাহলে তোমার কাছে জিনিসগুলো আরো ক্ল্যারিটি আসবে। বইয়ের অঙ্ক তো করবা অবশ্যই, মাস্ট, সবগুলো অঙ্কই করবা। তারপরও তুমি যদি এইভাবে আগাও, টাইপ ওয়াইজ আগাও, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে জিনিসগুলো একটু মানে আলাদা করতে সুবিধা হবে, অঙ্কগুলো আলাদা করতে সুবিধা হবে। তো তোমার কাজ, আমি কিন্তু এখানে একটা অঙ্ক করে দিব না আজকে। আমি জাস্ট কি করছি, টাইপটা লিখছি, ওইটার জন্য একটা উদাহরণ দিছি আর কি, যে এই টাইপের উদাহরণ হচ্ছে এটা, এই টাইপের উদাহরণ হচ্ছে এটা। তোমার কাজ হচ্ছে এগুলো সবগুলো তোমার এইচডব্লিউ তুমি আমাকে করে দিবা, ঠিক আছে? নেক্সট ডেটে এগুলো যাতে আমি পাই, ঠিক আছে? তো নতুন কিছু না এখানে, আমি তাও অঙ্কগুলো একটু বুঝাই দিয়ে যাব। প্রথমটা হচ্ছে সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করা। তো এটাই সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু আর দ্বিকক্ষের সমীকরণ বের করতে বলছে। এটা আমরা করছি, সো এটা পারবা। এটা হয়তো নতুন, যে পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরাবৃত্ত। কি বলছে, এটা একটা কিছু একটা দিছে পরামিতিক সমীকরণ দিয়ে, বলছে যে পরাবৃত্তটার কার্টেসীয় সমীকরণ বের করো এবং শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র নির্ণয় করো। তো শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র তুমি পারবা যদি তুমি কার্টেসীয় সমীকরণটা জানো, ঠিক না? খালি এখন কার্টেসীয় সমীকরণটা বের করবো কিভাবে? তোমাকে যেটা দেওয়া আছে পরামিতিক সমীকরণ দেওয়া আছে। তো এই জিনিসটা তুমি কিন্তু কি সরলরেখায় পড়ে আসছো, সরলরেখার কনসেপ্ট, যে আমরা পরামিতিক সমীকরণ থেকে কিভাবে আমরা রিয়েল সমীকরণটা পাবো। কি করতে হয়, জাস্ট যে থার্ড যে চলকটা আছে সেটাকে সরাই ফেললেই হলো, ঠিক আছে? যেমন আমাদের কি দেওয়া আছে গিভেন, এক্স ইকুয়াল টু থ্রি টি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু আছে সিক্সটি। তো আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে ডিরেক্ট কোনো রিলেশন নাই,
টি একটা থার্ড চলকের মাধ্যমে এই সমীকরণ এই রিলেশনটা দেয়া আছে। তো এটাকে আমরা বলতেছি প্যারামেট্রিক সমীকরণ। এখন কি করব? আমরা যদি ডিরেক্ট x, y এর মধ্যে সম্পর্ক আনতে চাই, তাহলে এখান থেকে ২ টা সমীকরণ ইউজ করে আমাদেরকে t কে সরাইতে হবে। তো t কে সরাইতে হলে কি একটা সহজ জিনিস আমি দেখতে পাচ্ছি। আমি এখান থেকে t এর ভ্যালুটা বের করব। ঠিক আছে? এখান থেকে t এর ভ্যালুটা বের করব। কত আসবে সেটা y/6। তারপর এই t এর ভ্যালুটা এই যে এখানে বসায় দেব। ধরো এটা ১ নং, ধরো এটা ২ নং। তাইলে আ ২ হতে আরকি। ২ হতে এটা আমরা পাইলাম। তারপর ১ নং হতে আমরা কি করব? x = কি আসবে? 3 t স্কয়ার করলে এটা আসবে y স্কয়ার 36। ৩ বারং ৩৬। তো y স্কয়ার = ১২x। এইটা আসলো। এখন অবশ্যই তুমি দেখেই বুঝা পাইছো এটা একটা কি? পরাবৃত্ত। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে? যা x অক্ষের সমান্তরাল। মানে এভাবে জিনিসটা 4 3 x। এটা হচ্ছে a। এখন এই পরাবৃত্তটার কি তুমি শীর্ষবিন্দু আর উপকেন্দ্র পারবা না বের করতে? অবশ্যই পারবা। তো এইটা তুমি করবা। এরপরে উপকেন্দ্র আর দ্বিতাক্ষ যদি দেয়া থাকে তাহলে আমরা কিভাবে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করব? তো এটার একটা উদাহরণ দেয়া আছে। এই যে উপকেন্দ্র দেয়া আছে আর দ্বিতাক্ষ দেয়া আছে। তো দ্বিতাক্ষ মানে আর কিছুই না, নিয়ামক রেখাটা, আর উপকেন্দ্র মানে S। তো S আর PM S আর ই আছে। নিয়ামক রেখা দেওয়া থাকলে আমরা কি সূত্র ইউজ করি? SP = E * PM, তাই না? এই সূত্র ইউজ করলেই তোমার ম্যাথ হয়ে যাবে। SP মানে বুঝছো তো, পারবা তো নাকি? এটা তো আমার ১ম দিনের, তো এটা তো প্যারাবোলাই। এটা তো পরাবৃত্তই। হ্যাঁ, একই। লেট P = xy। এইটা দেওয়া আছে তোমার কাছে কত? 2x - y - 9। এইটা হচ্ছে s। এটা দেওয়া আছে -8 - 2। এটা p, এটা m, এটা sp। তো আমরা কি সূত্র পড়ছি? ১ম দিনের পড়া এটা। যে sp = E * PM। তো পরাবৃত্তের ক্ষেত্রে E এর ভ্যালু কত? 1। তো sp হচ্ছে কত আসবে এখানে? এই p টা হচ্ছে x, y। এটা তো ১ম দিনের জিনিসপত্র। এটা আসলে আমার করে দেওয়া উচিতই হচ্ছে না। কি হবে? x + 8 স্কয়ার, বুঝোনি? নাকি এই তো। এইখান থেকে ছোট করবা জিনিসটাকে, তাইলেই চলে আসবে। করছো না এরকম অঙ্ক? নাকি নতুন করতেছো আজকে? আচ্ছা, ঠিক আছে। এরপরে উপকেন্দ্র ও শীর্ষে স্পর্শকের সমীকরণ অথবা শীর্ষে স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে পরাবৃত্তের সমীকরণটা বের করব? তাহলে কি দেওয়া থাকবে? উপকেন্দ্র দেওয়া থাকবে আর কি শীর্ষে স্পর্শকের সমীকরণ অর শীর্ষে স্থানাঙ্ক দেওয়া থাকবে। এরকম একটা অঙ্ক দেয়া আছে এখানে। একটা উপকেন্দ্র দেয়া আছে এবং ওই শীর্ষে অক্ষের উপর লম্ব মানে স্পর্শকটা দেওয়া আছে। তাহলে চিত্র আঁকো, চিত্র আঁকলে হয়তো বুঝতে পারবা। তাহলে ধরো আমাদের যে পরাবৃত্তটা সেটা হচ্ছে এরকম। তো এই যে কি দেওয়া আছে? উপকেন্দ্রটা দেওয়া আছে। এই যে উপকেন্দ্র হচ্ছে 1 - 1। আর কি দেওয়া আছে? এই শীর্ষ বিন্দুতে অক্ষের লম্ব ও শীর্ষ বিন্দুতে অক্ষের উপর লম্ব। তার মানে অবশ্যই এটা স্পর্শকটা। এই যে এটা, এটার সমীকরণ দেওয়া আছে। এটা কত? x - y = z। তো এখন আমাকে কি করতে হবে? আ পরাবৃত্তটার সমীকরণ বের করতে হবে। তো এরকম অঙ্ক করছি কিনা আমাকে বলো তো? এরকম অঙ্ক আমরা করছি। আমাদেরকে এখানে কি করা লাগবে? এখানে আমাদের নিয়ামক রেখার সমীকরণটা বের করা লাগবে। নিয়ামক রেখার সমীকরণটা কিভাবে বের করব?
আমরা অনেকভাবেই করতে পারি। আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে এই যে এটার কি করতে পারি? এটার লম্ব রেখার সমীকরণ বের করব যা 1 - 1 বিন্দুগামী। সেটা হবে অক্ষরেখাটা। তারপর অক্ষরেখা এবং এই স্পর্শকটা ছেদবিন্দু বের করব সেটা হবে A শীর্ষ। তারপর শীর্ষ এবং এই উপকেন্দ্র দিয়ে আমরা Z বের করব। Z পাই গেছি। এরপর আমরা কি করব? এইটার সমান্তরাল রেখার সমীকরণ বের করব যা Z বিন্দুগামী। সেটা আসবে আমাদের এই নিয়ামক রেখাটা। নিয়ামক রেখা পাই গেছি। এখন SP = EPM এই সূত্র দিয়ে আমরা উপকেন্দ্রটা সরি পরাবৃত্তটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? সো এটা তোমার SW থাকবে। তুমি করবা। এরপরে আমরা কি পড়ছিলাম? y² = 9x প্যারাবোলার উপরে অবস্থিত একটি বিন্দু P এর কোটি 12। P এর উপকেন্দ্রিক দূরত্বটা বের করতে হবে। এরকম অঙ্ক আমরা গতদিনে করছি। গতদিনে আমি বের করছিলাম। এই যে P বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্বটা বের করতে হবে। তো দেখো এটা কিরকম আকার এটা? y² = 4ax আকার। তাহলে সেক্ষেত্রে আমাদের যে দূরত্বটা ছিল উপকেন্দ্রিক যে দূরত্বটা সেটা বের করার সূত্রটা কি ছিল? x plus a। তাহলে x টা কি ছিল? ওই বিন্দুটার স্থানাঙ্ক, বিন্দুটির ভুজ। আর এটা হচ্ছে আমাদের ওই যে y² = 4ax এর যেটা এটা আরকি সূত্রের a। তো এখানে আমাদের ২ টা জিনিস বের করতে হবে। x আর a বের করে ফেলবো। পারবা তো? এই যে কোটি দেওয়া আছে মানে y স্থানাঙ্কটা মানে x1, 12 এটা হচ্ছে তোমার P বিন্দুটা। তো এখান থেকে তোমার এই x1 টা বের করতে হবে। কিভাবে বের করবা? যেহেতু এটা পরাবৃত্তের উপর একটা অবস্থিত বিন্দু, এটা দ্বারা অবশ্যই পরাবৃত্তের সমীকরণটা স্যাটিসফাই হবে। সেখান থেকে x1 টা বের করবা। x1 এর ভ্যালুটা হবে x। আর a এর ভ্যালু তো তুমি বের করতেই পারবা। এর ভ্যালু কি হবে? y² = 4 9/4 into x। তাহলে এটাই হবে তোমার a এর ভ্যালু। ঠিক আছে? তো এটা করবা অবশ্যই। এরপরে স্পর্শক সংক্রান্ত। এটার অঙ্ক আমরা সম্ভবত গতকালই করছি। যে এরকম একটা সরলরেখা এরকম একটা পরাবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে এর মানটা বের করো। তাহলে এই সূত্রটা কাজে লাগাবা যে এটা হচ্ছে y = mx + c রেখা। তাহলে c = কি হবে? a/m। তো এখান থেকে আমাকে a এর মান বের করতে বলছে তাহলে এটা হবে cm। তো এখানে c এর ভ্যালু 1, m এর ভ্যালু 3। তাহলে a এর ভ্যালু এখানে 3। তো a পাই গেছো তাহলে পরাবৃত্তটা পাই গেছো y² = 4 × 3 × x। বাকি এখন এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা পাওয়া যাবে। আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? এই যে সমাধান করলেই হয়ে যাচ্ছে। y = 3x এর জায়গায় আমি যদি এখানে ওইটা বসাই দিই তাহলে x এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সেটা সলভ করলে হয়ে যাচ্ছে। তাহলে স্পর্শবিন্দুটা পাই যাবো। এরপরে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এত বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, অক্ষটি x অক্ষের সমান্তরাল। মেলা কিছু বলছে। একটা পরবর্তী সমীকরণ নির্ণয় করতে হবে যার শীর্ষবিন্দুটা এত বিন্দুতে অবস্থিত। শীর্ষ দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4। এই আরকি ওটা দেওয়া আছে। কি করতে হবে? অক্ষটি x অক্ষের সমান্তরাল। আচ্ছা ওটাও বলে দিছি। আমাদেরকে কি বের করতে হবে? পরবর্তী সমীকরণ বের করতে হবে। সহজ একটা অঙ্ক। কি আছে? শীর্ষ দেওয়া আছে। তারপর হলো x অক্ষের সমান্তরাল বলে দিছে। তাহলে x অক্ষের সমান্তরাল হলে আমরা কি জানি? সমীকরণটা কি ধরতে হয়? y এটা ধরতে হয়। এখানে h কে তো দেয়াই আছে। এটা হলো তোমার এটা হলো তোমার k। তাহলে y + 3 হোল স্কয়ার 4a into x - 4। এখন 4a টা দরকার। এখন এখানে সহজ একটা অঙ্ক দিছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে দিছে। তাহলে 4a = কি হবে? আম 4। তাহলে a এর ভ্যালু এখানে কি হবে? +-1। তাহলে এখানে আসলে উত্তরটা হবে y + 3 হোল স্কয়ার 4 প্লাস মাইনাস আরকি। এর ভ্যালু যদি ২ টাই আসে x - 4। এইটা আরকি অ্যান্সার আসবে। আমি তো করেই দিলাম। তো তাও করবা নিজে একবার। এরপরে এটা নতুন জিনিস যে y² = 4ax পরাবৃত্তের কোন একটি জ্যার মধ্যবিন্দু যদি দেয়া থাকে। এখন জ্যা জিনিসটা কি? একটা পরাবৃত্তের জ্যা কাকে বলে? আমরা একটা পরাবৃত্তের স্পর্শক পড়ছিলাম গতদিনে। জ্যা জিনিসটা পড়া হয়নি। বৃত্তের জ্যা বলতে কি বোঝায়? বৃত্তের যেকোনো ২ টা পয়েন্টের মধ্যবর্তী যে রেখাটা
দুটা পয়েন্ট যদি নিই, পরিদৃষ্ট দুইটা বিন্দুর মধ্যবর্তী সংযোগ রেখাকে জ্যা বলে। ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এই ছবি তো পড়ছি। তো পরাবৃত্তের জ্যা ওরকমই, যে পরাবৃত্তের উপস্থিত দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে পরাবৃত্তের জ্যা বলে। তুমি যদি দেখতে চাও তাহলে এরকম আর কি। ধরো এটা আমি একটা পরাবৃত্ত নিলাম। তো জ্যা জিনিসটা কি? জ্যা জিনিসটা হলো, ধরো এটা আর কি ইয়াটা, উপকেন্দ্রটা ধরলাম এরকম। তো জ্যা হলো, জ্যা অনেক কিছু, জ্যা অনেকগুলো হতে পারে, যেমন এটা একটা জ্যা, ঠিক আছে? তারপরে কি হতে পারে, এই যে এটা একটা জ্যা। মানে পরাবৃত্তের উপরস্থ দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে জ্যা বলবো। তাহলে বলতো আমাদের যে এই ইয়াটা, উপকেন্দ্রিক লম্বটা, সেটাও কিন্তু একটা জ্যা। এতটুকু, এটাও একটা জ্যা। উপকেন্দ্রিক লম্বটা সেটাও একটা জ্যা, কারণ সেটা পরাবৃত্তের উপস্থিত দুইটা বিন্দু এল আর এল প্রাইমে থাকে, তাই না? এটা। এখন ধরো আমাদের কি কি দেয়া আছে, এই জ্যার মধ্যবিন্দুটা দেয়া থাকে। পরাবৃত্তের যে কোনো একটা জ্যার মধ্যবিন্দুটা দেওয়া থাকবে, সেটা হবে x1 y1। তাহলে জ্যার সমীকরণটা বের করতে হবে। সূত্র হচ্ছে এটা, t is equal to s। t equal to s মানে, t মানে ওই যে পরাবৃত্তের, যদি তোমাকে আমি স্পর্শকের সমীকরণ বের করতে বলতাম x1 y1 বিন্দুতে, তাহলে তুমি কি করতে, ওই যে রিপ্লেসমেন্ট গুলো করতা, সেটাই বাম পাশে করবা। ওটাই হচ্ছে t। বা আমরা নর্মালি বলি না যে স্পর্শক মানে হচ্ছে t equal to 0। তো এই t টা মানে কি, ওই যে রিপ্লেসমেন্ট করে যেটা করবা আর কি। আর ডান পাশে যেটা হবে, এই যে স্যাটিসফাই লিখছে, এস স্ট্যান্ড ফর স্যাটিসফাই, মানে সিদ্ধ করতে হবে পরাবৃত্তের সমীকরণটাকে, ওই বিন্দু দ্বারা সিদ্ধ করবার। যেমন এই অঙ্কটা করে দেখাই তোমাকে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 24x পরাবৃত্তের একটি জ্যা সমীকরণ নির্ণয় করতে বলছে, যার এত বিন্দুতে সমঅধিখণ্ডিত হয়, মানে এটা এটার মধ্যবিন্দু আর কি। তাহলে এটা সমীকরণ কিভাবে বের করব, তোমাকে আগে এটাকে করতে হবে, এই আকারে নিতে হবে। ঠিক আছে, এই আকারে নিতে হবে। তারপরে তুমি কি করবা, এটার p ইকুয়াল টু s করবে। আচ্ছা, p মানে কি, y y1 হয়ে যাবে। তার মানে y y1 যদি হয়, তাহলে এখানে y, এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার y1। তাহলে y y1 মানে হবে 3y, y1 এর ভ্যালু 3। 24 x এর জায়গায় কি করতে হয়, x প্লাস x1/2, x1 এর ভ্যালু এখানে 2 ভাগ 2। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভুল করলাম, এখানে একটা মাইনাস হবে না, মাইনাস। এই পাশে ডান পাশে কি করবা, এখানে s হবে, এই যে s, s মানে কি, সিদ্ধ করতে হবে। তো এই y মাইনাস 24x কে x1 দ্বারা, মানে 2,3 দ্বারা সিদ্ধ করো। তাহলে এখানে আসবে 3 থেকে 9, 9 মাইনাস 24 ইন্টু 2। তাহলে যেটা আসবে ওটা অ্যান্সার আসবে, 3y কাটো 12 মাইনাস 12x মাইনাস 24, 9, 48 দুগুণে কত, 24 দুগুণে 48 হয়। এই আর কি, এটা করলে কত আসে, 3y মাইনাস 12x। যদি করো তো হয়, ধরো কিছু একটা আর কি, এই মুহূর্তে করতে যাচ্ছি না। তাহলে এই যে যেটা অ্যান্সার আসবে, এটা অবশ্যই একটা সরলরেখা আসবে, এটা তোমার অ্যান্সার হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এটা, যদি কোনোদিন এমসিকিউতে আসে তাহলে এইভাবে করবা। এরপরে এটা একটা অঙ্ক আমরা করতে পারি, স্পেশাল টাইপের একটা ম্যাথ, যে একটা পরাবৃত্তাকার খিলান এর সর্বোচ্চ উচ্চতা 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 24 মিটার। হ্যাঁ, বললে যে প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা বের করতে হবে। পরাবৃত্তটির শীর্ষ, আচ্ছা এটা তো সলিউশন চলে আসছে, এটা বাদ। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার ম্যাথ দেওয়া আছে। একটা পরাবৃত্ত খিলানের সর্বোচ্চ উচ্চতা। এখন খিলান জিনিসটা কি, খিলান মানে হলো ওই টানেল টাইপের জিনিসপত্র। পরাবৃত্তাকার খিলান যেহেতু বলছে, তাহলে জিনিসটাকে সহজ করার জন্য আমরা এটা নিই।
ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে এক্সিলানটা, মানে এই যে এইটা, ঠিক আছে? বা তুমি বলতে পারো টানেলও বলতে পারে এটা, টানেল, ইংরেজি হচ্ছে টানেল। মানে হচ্ছে একটা ট্রেন একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে এরকম। তো এটার যে শেপটা, এটা বলে দিছে পরাবৃত্তাকার শেপ। আমারটা যদি বৃত্ত হয়েছে, তো এটা শেপটা কি হবে, পরাবৃত্তাকার। তো আমি যদি এটাকে পরাবৃত্ত হিসেবে ট্রিট করি, তাহলে এ নিশ্চয়ই এইখানে শীর্ষটা থাকবে, তাই না? মানে আমি ওভাবে ট্রিট করতেছি, তাহলে এইটা হবে ওর অক্ষরেখাটা। কিছু না আর কি, ওই সেম জিনিসপত্র একটু তোমাকে ঘুরে টুরে বলছে। এটা তাহলে অক্ষরেখা, এটা হবে ওর শীর্ষটা। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে প্রশ্নে, যে এর যে প্রস্থটা আছে, এর সর্বোচ্চ উচ্চতা, এই পরাবৃত্তটা খিলানের সর্বোচ্চ উচ্চতা 18 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতা বলতে এইটাকে বলছে, এটুকু, এতটুকু লেন্থটাকে বলছে 18 মিটার, ঠিক আছে? আর কি বলছে, যে প্রস্থটা, এই যে এইটা হচ্ছে এর প্রস্থ, এইটা বলে দিছে টোটালটা 24 মিটার। এখন কি বলছে, প্রস্থের মধ্যবিন্দু, মানে এইটা হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু হতে কি 8 মিটার দূরে, মানে এতটুকু ডিস্টেন্স 8 মিটার দূরে দূরে উচ্চতাটা বের করতে বলছে। তাহলে তোমাকে বের করতে বলছে আসলে এই যে এইটা। হ্যাঁ, কিছু বলতেছিলা, বলো। মানে তোমাকে এইটুকু জানতে চাইছে, বুঝছো? মানে এই যে 8 মিটারে প্রস্থ থেকে, মধ্যবিন্দু থেকে যদি 8 মিটার ডানে যাও অথবা বামে যাও, একই আসবে, তাই না? তুমি বামেও যাইতে পারতা, তাহলে এখানেও ওই একই জিনিস আসতো। তো এই উচ্চতাটা চাইছে, কিভাবে বের করব? তো বের করার উপায় হলো, আমি যদি এই এই যে, যেহেতু এটা পরাবৃত্তাকার শেপ বলছে, আমি যদি এটার সমীকরণটা বের করে ফেলতে পারি, এই পরাবৃত্তটা, তাহলে কিন্তু এটার উচ্চতা বের করা যাবে। আমি তখন কি করব, আমার সিস্টেমটা হবে এরকম। আমি ধরবো কি, এইটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু, ধরে নিচ্ছি লেট, মধ্যবিন্দুটা 0 0। ডান দিকে গেলে 8, আর উপর দিকে গেলে কি হবে, 8, আর এইটুকু ধরো এইচ। স্থানাঙ্ক ব্যবস্থা এরকম। তাহলে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে তাহলে আমি এইভাবে বলতে পারি, এটা 0,18 পয়েন্ট, যেহেতু উপরে এতটুকু 18 উপরে আছে। এটা ধরো এক্স এক্সিস, এটা ধরো ওয়াই এক্সিস। বুঝতে পারছি? তো এখন আমাদের ওই যে এই এইচ এর ভ্যালুটা লাগবে। তো আমরা যদি পরাবৃত্তটার সমীকরণটা বের করতে পারি, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু ওয়াই অক্ষের কি সমান্তর, ওয়াই অক্ষের সমান্তরাল নাকি এক্স অক্ষের সমান্তরাল হবে, আমি যেভাবে ধরছি এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে আমাদের যে পরাবৃত্তটা ওটা এরকম হতে হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার 4a ওয়াই মাইনাস কে। তো এক্স, এইচ এর ভ্যালু এখানে কত, শীর্ষটা দেখো 0,18, তাহলে এইচ এর ভ্যালু কত এখানে 18, 4a, আর ওয়াই মাইনাস কে, কে এর ভ্যালু এখানে কত, 0, তাহলে এখানে জাস্ট ওয়াই লেখো। কোনোভাবে যদি এটা পাই যাও, তাহলে কিন্তু কাজ শেষ। কারণ কি, আমি যদি পরাবৃত্তের সমীকরণটা পাই, পরাবৃত্তের প্রস্থ একটা বিন্দু হচ্ছে 8, তাহলে এটা দ্বারা সিদ্ধ হবে। তো এখান থেকে এইচটা বের হয়ে যাবে আর কি। তো তার আগে পরাবৃত্তের সমীকরণটা বের করতেছি। তো এখন এটা কিভাবে বের করবো? তো দেখো, আমরা এটা 4 এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি, কারণ হচ্ছে 4 এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, আরেকটা পরাবৃত্তের বস্তু আরেকটা বিন্দুতে এটা লিখতেই পারো, যে এটা টোটাল যদি 12 হয়, তো এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এটা 12,0, নাকি? তো এই 12,0টা অবশ্যই পরাবৃত্তটাকে স্যাটিসফাই করবে, তাহলে এখান থেকে এর ভ্যালুটা পাই যাবো আর কি। তো আমি ওটাই করতেছি, 12 বসাই দাও, 4a ইন্টু, এটা 0 চলে আসতেছে। তাহলে তো হচ্ছে না। কিভাবে বের করা যায়, এর ভ্যালুটা বের করা লাগবে, 12,0 দিয়ে তো হইলো না। 12,0 বসাই, না আমি একটু বোধহয় ভুল করছি না, ঠিকই তো আছে, 12,0ই তো হবে। তাহলে এখানে যদি তাই করো, এক্স, হুম, বলে পেয়ে গেছি, সরি, এইচ এর ভ্যালু এখানে তো ইয়া 0, এইচ এর ভ্যালু 0 না?
এইচ এর ভ্যালু 0 কিনা দেখো তো। এইচ কমা কে মানে শীর্ষটা। তো শীর্ষটা এখানে 0,18 না? তো এইচ এর ভ্যালু আমি আগে 18 বসেছি। ভুলে গেছিলাম। এবার হবে। তো এখন 12,0টা দ্বারা সিদ্ধ করি। বুঝতেছো তো নাকি? তাহলে এটা হবে 12 স্কোয়ার 4 এ এটাও কি 0 না, এটা আসবে না। 0 মাইনাস আছে। ঠিক আছে। তো এর ভ্যালু কত আসে একটু বের করো তো। 144, 144 কে 4 18 কত? 4 8 32, 4 1 4 যত হয় আর কি, ওটা দিয়ে ভাগ তো। কত আছে? নব খাও। তোমার কথা শুন। হ্যাঁ, কত আসে? ক্যালকুলেটর নাই? হ্যাঁ, তোমার দিয়ে তো সেটাই বলছি। এর ভ্যালু কত আছে দেখো। এর ভ্যালু কত আসছে? আরে 144 এ -2, হ্যাঁ। দেখো এর ভ্যালু মাইনাসে আসার কথা না। কারণ তোমার পরাবৃত্তটা কি নিচের দিকে মুখ করে আছে না? তো এর ভ্যালু আসলে মাইনাসে আসার কথা। যাই হোক, তাহলে আমাদের সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 8 ওয়াই মাইনাস 18। এইটা আমাদের আসলে পরাবৃত্তটার সমীকরণ। এখন আমাদের দরকার এই যে 8, h বিন্দুটা দিয়ে আমি যদি এটা সিদ্ধ করে ফেলি তাহলে h এর ভ্যালুটা পাই যাবো। তাহলে এখন 8, h দ্বারা সিদ্ধ করি। তাহলে এটা কত আসবে? 28 64 মাইনাস 8 h মাইনাস 18। তো কত হয় h এর ভ্যালু? 8 দিয়ে ভাগ করলে -8, 18টা বসে গেলে 10 আসে না? 10। তাহলে আমাদের যে উচ্চতাটা এইচটা, এটা আসবে 10, 10 মিটার। বুঝতে পারছো? হুম। আচ্ছা, কি আরেকটা অঙ্ক ছিল তো। হুম হুম। ওটা অঙ্ক বলে কাটে। দাঁড়াও, ওটা নিয়ে আসি। এই অঙ্কটা। এটা অঙ্ক কি কি বলছে? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ও এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্তটি পরাবৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। নর্মালি আমরা একটা বের করতাম, এখানে দুইটা পরাবৃত্তেরই সাধারণ স্পর্শক এরকম আর কি। মানে ধরো ব্যাপারটা এরকম হয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তটা কিরকম? এরকম। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্তটা কিরকম? এরকম কিছু একটা। তো এই দুইজনেরই সাধারণ স্পর্শক আর কি বের করতে বলছে। দুইজনেরই সাধারণ স্পর্শক। তো ধরলাম সেটা হচ্ছে এটা। ধরো এটা আর কি, মানে আরবিটারি ধরো। তাহলে এইটাকে এটা সমীকরণ বের করতে হবে। তো এখন তুমি ধরে নিবা কি y ইকুয়াল টু mx প্লাস c, এটা সমীকরণটা হচ্ছে। লেট সাধারণ স্পর্শকটা
y ইকুয়াল টু mx প্লাস c। এখন তোমার কাজ খালি m আর c এর ভ্যালু বের করো, তাইলে কাজ শেষ। কিভাবে বের করবো? আমরা শর্তগুলোকে ব্যবহার করব। তো কোন একটা রেখা y স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি ছিল? যে c ইকুয়াল টু a বাই m হতে হবে, তাই না? c ইকুয়াল টু a বাই m হতে হবে। তো তাই যদি হয়, ধরে নাও এটা এক। তো 1 নং রেখাটি এক নং রেখাটি আহ y স্কোয়ার স্পর্শক হতে হলে এটা হতে হবে। তো c তো জানি না, a ও তো জানি না, তো c ইকুয়াল টু a বাই m এটুকুই আমরা জানি। তাহলে অতএব যে রেখাটা পাইলাম আর কি, y ইকুয়াল টু mx a বাই m। আপাতত এটাই পেলাম যে যেহেতু আমরা জানি 1 নং রেখাটা যদি y ইকুয়াল টু 4x এর স্পর্শক হতে হয়, তাহলে c টা হতে হবে a বাই m এর সমান। তাহলে অতএব যে আমাদের রেখাটা আসবে সেটা আসবে ওইটা, নিচেরটা। এটা একটা গেল, এটা আমরা ইউজ করলাম একটা শর্ত। আরেকটা শর্ত কি ইউজ করতে পারি? যে এই রেখাটা যদি x স্কোয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্তের স্পর্শক হতে হয়, তাহলে সত্যটা কি হলো? হুম, তাহলে এটা হবে। অতএব রেখাটা কি আসবে? y ইকুয়াল টু mx মাইনাস am স্কোয়ার। এখন প্রশ্ন মতে এই যে দুইটা জিনিস এটা একই, বা এখান থেকেও দেখতে পাচ্ছ যে y ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা, কারণ আমরা বলে দিছি যে সাধারণ স্পর্শকটা হচ্ছে এটা, তাই না? আমি লিখতে পারি না যে mx a বাই m is equal to mx মাইনাস am স্কোয়ার। বলাই যায়, বলাই যায়। তো এখানেও দেখো, এখানেও a এর ভ্যালু 1, এখানেও হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 1। তো আমি a এর ভ্যালু গুলো বসাই দিতে পারি। আচ্ছা, আমি a এর ভ্যালুটা বসাইতে চাচ্ছি না, আমি ওই ভ্যালুটা রাখি দিব। আমি আসলে একটা শর্ত বের করে দিব তোমাকে, তুমি এমসিকিউ তে কাজে লাগাতে পারবে এটা। ঠিক আছে? দেখো, তাহলে এখান থেকে আমি আসলে কি বের করব? এই যে দেখো, তুমি এই রেখাটার সমীকরণ বের করতে পারবা। তুমি কি জানলে এই রেখাটার সমীকরণ বের করতে পারবা? জাস্ট m এর ভ্যালুটা বের করলেই হয়ে যাচ্ছে না? এর ভ্যালু তো তুমি বের করতেই পারছো ইয়া থেকে, সমীকরণ থেকে। তো জাস্ট তোমার m এর ভ্যালুটা লাগবে, তো m এর ভ্যালু এখান থেকে বের করো। এইটা mx কাটা গেল নাকি? তাহলে ঠিক আছে তো? তাই তো। mx যদি কাটা যায়, তাহলে এখানে থাকবে a বাই m প্লাস am স্কোয়ার 0। তাহলে a এখন কি সত্যটা বের হবে এখান থেকে? m স্কোয়ার মাইনাস am স্কোয়ারটাকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, এখানে যদি রাখে দিই, এ তো কাটা যাচ্ছে না, এ তো কাটাই যাচ্ছে নাকি? এ তো কাটাকাটি যায়। তোমার m এর ভ্যালু কত আসতেছে? m এর ভ্যালু আসতেছে -1, তাই না? হুম, তাই তো আসলে। ঠিক আছে, m এর ভ্যালু তো -1ই আসতেছে নাকি? এই যে আমি যদি এখান থেকে দেখাই, এ কাটা গেল, পাশে হচ্ছে তোমার m কিউব হয়ে যাবে, তাহলে মাইনাস m কিউব ইকুয়াল টু 1। তাহলে m এর ভ্যালু কত আসবে? -1। কিউব রুট অফ, মানে -1 যাবে, কিউব রুট অফ -1 তো -1। তাহলে m এর ভ্যালু পাই গেছে। m এর ভ্যালু পাই গেলে তোমার হচ্ছে, তোমার এই যে স্পর্শকটা সেটা কত আসবে, সেটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে হলো। এইটাতে অথবা এইটাতে, এটাতে যদি বসাই, তাহলে y ইকুয়াল টু সেটা কত আসতেছে? -x। এর ভ্যালু তো কত? 1। তাহলে এটা আসতেছে -1 নাকি? তাহলে তোমার এটা আসতেছে x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা, এটা তোমার অ্যান্সার।
তো যদি তোমার এইটা এরকম টাইপের পরাবৃত্ত হয়, তাহলে এদের সাধারণ স্পর্শকটা সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা এমসিকিউতে কিন্তু আসতে পারে এই প্রশ্নটা। ঠিক আছে, তো এটা মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, মোটামুটি তাহলে পরাবৃত্ত আমাদের শেষ হলো। বলতে পারবো যে পরাবৃত্ত সবকিছু মোটামুটি করাইছি। পরাবৃত্তে আরেকটা অঙ্ক আছে যেটা মানে অবশ্যই তোমার করা উচিত। এটা একটু দেখাই দিই, মানে দেখাই দিই না, মানে চিনাই দিব আর কি। এটা হচ্ছে এইটা। এই যে এই দুটো অঙ্ক আমি অবশ্যই করাইছি তোমাদের, এই 4 আর এই 5 একই টাইপের অঙ্ক, মানে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুইটার স্থানাঙ্ক দেওয়া থাকবে, পরাবৃত্তটার সমীকরণ বের করতে হবে। তো এই ম্যাথটাই ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা কম্পারেটিভলি কঠিন আর কি বাকিগুলার থেকে। তো অবশ্যই এই ম্যাথটা তুমি দেখবা। তো তোমার তাহলে এসডব্লিউ কি থাকবে? এসডব্লিউ হলো এই যে 9টা টাইপ, যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপে যে যে উদাহরণগুলো আমি দিচ্ছি সেগুলো করবা, আর এইখান থেকে যে কোনো একটা করবা। এটা তোমার এসডব্লিউ। নেক্সট এটে যাতে আমি পাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু পরাবৃত্ত নিয়ে, সরি, উপবৃত্ত নিয়ে বলবো। দেখো, পরাবৃত্ত যদি তুমি মোটামুটি পারো তাহলে উপবৃত্ত কোনো ব্যাপার না তোমার কাছে। একই জিনিস, সেম জিনিস আমরা আবার রিপিট করব, খালি ইকুয়েশনটা আলাদা হবে, দুই একটা নতুন জিনিস অ্যাড হবে, শেষ, এটুকুই কাজ। আর উপবৃত্ত পড়ানোর পর অধিবৃত্ত তোমাদেরকে পড়ানোর কোনো দরকারই নাই। অধিবৃত্ত ধরুন একটা ক্লাস নিলেই হয়তো জিনিসপত্রগুলো হয়ে যাবে, কারণ জিনিসগুলো একদম অলমোস্ট সিমিলার হয়। বুঝতে পারছো? তো আমি যদি আজকে উপবৃত্তে তোমাকে ইন্ট্রোডাকশনটা দিই আর কি, ঠিক আছে, উপবৃত্তের ইন্ট্রোডাকশনটা দিই, তাহলে ওইটুকু দিয়ে শেষ করব। তো প্রথম উপবৃত্ত পড়তেছি নাকি? তো উপবৃত্ত যদি পড়ি তাহলে প্রথম কথা হলো, আলটিমেটলি উপবৃত্ত একটা কণিক। উপবৃত্ত একটা কণিক, এবং প্রত্যেকটা কণিকের আমরা কি দেখছিলাম, যে প্রত্যেকটা কণিক এই সূত্রটা ফলো করে, এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। সব কণিকের জন্য এই জিনিসটা সত্য। তো উপবৃত্তর ক্ষেত্রে সেটা সত্য, যে উপবৃত্তের ক্ষেত্রেও এটা ভ্যালিড। ঠিক আছে, এখন উপবৃত্তটা দেখতে কিরকম হয় আমরা এখানে নতুন করে দেখার কিছুই নেই, যে উপবৃত্তটা এরকম হয় ওভাল শেপের। এটা হচ্ছে তোমার একটা উপবৃত্ত দেখতে। ঠিক আছে, এখন এটাকে নিয়ে বিশ্লেষণ করা লাগবে। তো প্রথমে এটা নিয়ে আলোচনা করি, এসপি ইকুয়াল টু ইপিএম উপবৃত্তের ক্ষেত্রে কিভাবে থাকবে। তো উপবৃত্ত কোনটা বলো দি তোমার? এই যে রেখাটা, সাদা যে রেখাটা, এটা হচ্ছে তোমার উপবৃত্ত, ইলিপস বলে এটাকে। তো আমি যদি এটার একটা নিয়ামক রেখা চিন্তা করি, তো এটা একটা নিয়ামক রেখা, ধরো এটা, এবং উপবৃত্ত বস্তু একটা বিন্দু ধরলাম পি, পি, এবং উৎকেন্দ্রিকতা ধরো এস, এটা। তাহলে এইটার ক্ষেত্রে ওই যে এসপি ইকুয়াল টু ইপিএম, এই সূত্রটা থাকবে। ঠিক আছে, এখন উপবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালুটা কত হয় আমরা পড়ছিলাম, এটা 0 থেকে 1 এটা হয়। ঠিক আছে, তো উপবৃত্ত তোমার যদি কি দেওয়া থাকে, কোন একটা উপবৃত্তের নিয়ামক রেখা দেওয়া থাকে, এবং পরাগ উপকেন্দ্র উপকেন্দ্র দেওয়া থাকে, এবং ই এর ভ্যালু দেওয়া থাকে লেটস সে 0.25, তাহলে তুমি উপবৃত্তের সমীকরণ বের করতে পারবে এই সূত্র দিয়ে। তো তোমার মাথায় কিন্তু এই সূত্র সবসময়
রাখতে হবে। আচ্ছা, আমি নিয়ামক রেখা পাইছি, আমি হচ্ছে উপকেন্দ্র পাইছি এবং এর ভ্যালু পাইছি। তাহলে এই সূত্র দিয়ে আমাকে ম্যাথটা করতে হবে। এটা উপবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, পরাবৃত্ত। তো এইটা প্রত্যেকটার জন্য সবার জন্য সত্য। নিয়ামক রেখা আর কি? উপকেন্দ্র, আরেকটা কি? এই ৩ টা যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়েই ম্যাথটা করতে হবে। ঠিক আছে? এটা একটা কি? উপবৃত্তের ক্ষেত্রে এর উৎকেন্দ্রিকতা হচ্ছে এটা। উপবৃত্তের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা করব। আমাদের যেই পরাবৃত্তটা ছিল সেটা কি ছিল? পরাবৃত্তের ২ টা মাথা বের হতো আরকি। মানে পরাবৃত্তটা হচ্ছে এরকম হতো। এটা যদি পরাবৃত্ত হয় ধরো, এরকম। তো এগুলো ইনফাইনাইটলি এভাবে যেতে থাকে। তো পরাবৃত্তটা কোনো ক্লোজড লুপ না বা ক্লোজড কোনো কিছু তৈরি করতে পারবে না। ঠিক আছে? বদ্ধ বা কোনো একটা জায়গাকে আবদ্ধ করতে পারে না। সে ২ দিকে এভাবে বাড়তেই থাকে। ঠিক আছে? এটা ইনফাইনাইটলি বাড়তে থাকে। কিন্তু তোমার যে উপবৃত্তটা সেটা একটা জায়গাকে বা এরিয়াকে ক্লোজড করতে পারে। ঠিক আছে? বৃত্ত যেরকম একটা এরিয়াকে ক্লোজ করে রাখে, এরকম তোমার পরাবৃত্তটাও উপবৃত্তটাও একটা জায়গাকে ক্লোজ করে রাখতে পারতেছে। এবং আরেকটা জিনিস এখানে বোঝা যায়, এটা হচ্ছে তোমার আ জিনিসগুলো দেখবা যে দেখো এর ভ্যালুটা উপবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু 1 ছিল। তো 1 যখন হইছে তখন এর বলো? এখন কি ঠিক আছে? আচ্ছা, আজকে কি সাউন্ডের একটু প্রবলেম হলো নাকি? একটু দাঁড়াও তো। তো কি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাইলে নেটই প্রবলেম হয়তো হতে পারে। আমি যেটা বলতেছিলাম তোমার যে পরাবৃত্তটা আছে সেটা কোনো ক্লোজড এরিয়া কভার করতে পারে না। কিন্তু তোমার যে ইলিপসটা আছে সেটা যেরকম বৃত্ত একটা ক্লোজড এরিয়া কভার করতে পারে, ইলিপসটা একটা ক্লোজড জিনিস করতে, হ্যাঁ? তো সে একটা এরিয়া কভার করতে পারে। এটা একটা কথা বললাম। আরেকটা কথা বললাম যে পরাবৃত্তের ক্ষেত্রে এর ভ্যালুটা হয়তো 1। তুমি এখানে যদি তোমার কাছে যদি ডেসমোস টাইপের কিছু একটা অ্যাপ থাকে, তুমি দেখো এর ভ্যালু যখনই তুমি ১ এর চেয়ে কমায় ফেলছো তখন এই যে পরাবৃত্তর এই ২ টা মাথা একসাথে হইছে আরকি। মানে এই যে এই দিক চিঙ্ক করে ফেলছে। ঠিক আছে? চিঙ্ক করে ফেলতেছে। তো তুমি এর ভ্যালু যত কমাবা এইটা তত চাপা হবে আরকি, এরকম চাপা হবে। এটা একটা জিনিস। তো এখন যেটা মেইন কথা আমি বলতেছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে তুমি এই টার্মটা পড়োনি কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে পড়তে হবে। সেটা কি? যে উপবৃত্ত কতটা এরিয়া কভার করে রাখে। এই যে এরিয়াটা এটা বের করতে হবে। এবং বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কয়ার। তাই না? তো পরাবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। আচ্ছা, এখন এ কি আর বি কি এগুলোর পরিচয় কি? পরিচয় দিব। আপাতত এটা লিখে রাখি। উপবৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে উপবৃত্ত একটা এরিয়াকে কভার করে রাখতে পারতেছে। এজন্য এর জন্য একটা টার্ম চলে আসলো যে উপবৃত্তের ক্ষেত্রফল কত। সেটা হচ্ছে পাই এ বি। এখন এটা কিভাবে আসলো? এটা কিন্তু তুমি যদি 10.7 চ্যাপ্টারটা করো, আমি করাইছিলাম তোমাকে। সেখানে কিন্তু আমরা এই জিনিসটা রীতিমতো প্রমাণ করছিলাম। ঠিক আছে? যে ওখানে একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকতো। সেটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে আল্টিমেটলি ওইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা পায়ে যাবা। এবং সেটা পাই এ বি আসবে। সো এটার ডেরিভেশনটা এই যে চ্যাপ্টারে অবশ্যই আমরা দেখাবো না। এটা জাস্ট সূত্রটাই লাগবে। যে কত? ক্ষেত্রফল কত? সেটা হচ্ছে পাই এ বি। আচ্ছা। তাহলে এখন কি নিয়ে আলোচনা করব? যেহেতু উপবৃত্ত নিয়ে আলোচনা করতেছি, এখানে উপবৃত্ত নিয়ে তোমাকে একটু জ্ঞান দেওয়া যাক। প্রথম কথা, তোমার যে উপবৃত্ত থাকবে, উপবৃত্তের ২ টি
নিয়ামক রেখা থাকবে। উপবৃত্তের নিয়ামক রেখা থাকবে ২ টা। উপবৃত্তের ২ টি ফোকাস থাকবে। ফোকাস মানে উপকেন্দ্র। ২ টা ফোকাস থাকবে এটার। তারপরে একটা জিনিস, ২ টা নিয়ামক রেখা, ২ টা ফোকাস আর লাইন অফ সিমেট্রিও হবে ২ টা। লাইন অফ সিমেট্রি মানে অক্ষরেখা। পরাবৃত্তের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি ছিল এই অক্ষরেখাটা, যেটা পরাবৃত্তটাকে ২ টা সমান অংশে ভাগ করতে পারত। ঠিক আছে? আর কোনো ছিল না, কিন্তু একটাই। তো উপবৃত্তের ক্ষেত্রে তুমি ২ টা লাইন অফ সিমেট্রি দেখতে পারবা, অর্থাৎ ২ টা লাইন পাবা যারা কিনা উপবৃত্তটাকে ২ টা সমান অংশে ভাগ করতে পারে। ঠিক আছে? এটা আমরা পাবো। তো ধরে নাও আমরা একটা কিরকম একটা উপবৃত্ত চিন্তা করি এবং সেই উপবৃত্তটার জন্য এই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, ধরো এটা 0, 0 বিন্দু। আমি যে উপবৃত্তটা নিব সেটা হচ্ছে এরকম। এই পজিশনে এভাবে আছে। আমরা দেখছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে পজিশন গুলো ম্যাটার করতো। যে কেন্দ্র শীর্ষ যদি 0, 0 বিন্দুতে থাকতো তাহলে এটা একটা পজিশন। শীর্ষটা যদি HK বিন্দুতে থাকতো ওইটা একটা পজিশন। তারপর আমরা দেখছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে এটা x অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল হয়। তো সেম জিনিসগুলো আমরা এখানেও দেখবো। সেম জিনিসগুলো এখানেও দেখা হবে আরকি। তো সেটা দেখবো। তার আগে আমরা জাস্ট ওই যে পরিচয় হয়ে নেই। যে একটা উপবৃত্ত থাকলে এটার জিনিসপত্রগুলো যাতে বলতে পারো কি, কি জিনিস আছে। তো ১ম কথা, আ কয়েকটা পরিচয় দিব, কয়েকটা টার্ম বলবো এখানে। ১ম হচ্ছে এইটা, আ এইটাকে বলা হচ্ছে, সরি, এইটা হচ্ছে কেন্দ্র। উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ঠিক আছে? কেন্দ্র হচ্ছে এটা। বা কেন্দ্রটা আসলে পরে আসি। ১ম এ করি। এইটা একটা লাইন দেখতে পাচ্ছ না? এই লাইনটা, এটাও মিশাই দিই। এই লাইনটায় দেখো উপবৃত্তটাকে ২ টা সমান অংশে ভাগ করছে না? ভাগ করছে। তো এটা একটা লাইন অফ সিমেট্রি। তো এই লাইনটাকে আমরা বলবো বৃহদাক্ষ। মানে বৃহৎ অক্ষ থেকে বৃহদাক্ষ। এইভাবে লিখবো আরকি। মানে এই লাইনটা কি করছে? বৃহদাক্ষ কেন বলতেছি? কারণ ২ টা লাইন, দেখো এই লাইনটাও কিন্তু পরাবৃত্তটাকে উপবৃত্তটাকে ২ টা অংশে সমান অংশে ভাগ করছে। সো এই যে এটা একটু বড় না? ২ টা সমান অংশে ভাগ করছে এবং বড় স্লাইস করছে আরকি। এজন্য এটাকে আমরা বলতেছি বৃহদাক্ষ। আর এই যে এই লাইনটা, এটাকে আমরা বলবো ক্ষুদ্রাক্ষ। বানানটা কি? ক্ষুদ্র বানানটা কি? রুকার না দুর্গকার? বা ক্ষুদ্র অক্ষ। মানে এইটা হলো ২ টা টার্ম। বলছে একটা হচ্ছে বৃহদাক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। বুঝছো? বৃহদাক্ষ কোনটা? যে লাইনটা উপবৃত্তটাকে আ ২ টা সমান অংশে ভাগ করবে এবং বড় ২ টা মানে স্লাইস গুলো হবে বড় এখানে। বুঝতে পারতেছো? চেহারা দেখে বোঝা যাচ্ছে। নাম দেখেও তো বুঝতে পারছো কি হইছে এখানে। আর ক্ষুদ্রাক্ষ হলো ওই যে আরেকটা লাইন। আমি বললাম না লাইন অফ সিমেট্রি ২ টা থাকবে। এই ২ টা লাইন অফ সিমেট্রি। এরপর ২ টা নিয়ামক রেখা এবং ২ টা ফোকাস। নিয়ামক রেখাগুলো তুমি যদি পরাবৃত্তর সাথে রিলেট করতে পারো, তাহলে নিয়ামক রেখাটা এরকম ছিল না? ধরো বাম সাইডেরটা এটা একটা পরাবৃত্ত। তাই যদি হয় তাহলে নিয়ামক রেখাটা এখানে থাকবে। তো এইটা হচ্ছে নিয়ামক রেখা। এটা নিয়ামক রেখা। নিয়ামক রেখা। এবং এইটার নিয়ামক রেখা হলো এইখানে একটা, তুমি যদি পরাবৃত্তের সাথে রিলেট করো, এইটা ছিল তোমার শীর্ষ, মানে এইটা যদি পরাবৃত্ত ধরো আরকি, এতটুকু অংশটাকে ধরো আরকি। তাহলে এটা তোমার শীর্ষ আর এইখানে তোমার ফোকাসটা থাকতো। এইখানে একটা ফোকাস আছে আরকি। এটা হচ্ছে S। ঠিক আছে? আর এইখানে একটা বিন্দুর নাম দিতে হবে। ধরো এটা আমি M দিই। আর এটা হচ্ছে A। তাহলে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে শীর্ষ, আর এটা হচ্ছে ওই নিয়ামক রেখার পাদবিন্দু।
ঠিক আছে? এবং সেম জিনিস তুমি অপর সাইডেও দেখতে পারবা। মনে করো এটা আরেকটা পরাবৃত্ত এরকম করে। তাহলে এখানে এর জন্য একটা নিয়মরেখা পাবা এইটা। ঠিক আছে? এবং এখানেও একটা ফোকাস পাবা এই যে এস। এটাকে এস প্রাইম নাম দাও। আসলে আমরা এইগুলোকে প্রাইম দিই, বাম সাইডের গুলোকে প্রাইম দিই, ডান সাইডের গুলোকে আমরা নর্মাল রাখি। তাহলে এটা একটা শীর্ষ এ, আর এটা হচ্ছে এম। তো এটা নিয়ামক রেখা। ঠিক আছে? আর এই যে ক্ষুদ্রাক্ষ আর বৃহদাক্ষ যে পয়েন্টে ছেদ করবে এটাই হচ্ছে কেন্দ্র। তো জিনিসগুলো কি বুঝাতে পারছি? এখন উপবৃত্তের ক্ষেত্রে কেন দুইটা ফোকাস বের হলো? কারণ তুমি যদি এস ফোকাস নাও এবং তার করসপন্ডিং নিয়ামক রেখাটা নাও, তাহলে ই এর ভ্যালু লেস দেন 1 ধরে তুমি যে চিত্রটা পাবা সেটা হচ্ছে এই হলুদ রেখাটা, মানে উপবৃত্তটা। আদার সাইডে তুমি যদি এস প্রাইমকে উপকেন্দ্র ধরো এবং এম প্রাইমে যে নিয়ামক রেখাটা দেখতে পাচ্ছ সেটাকে ধরে তুমি যদি একটা ওই যে ইটা যদি লেস দেন 1 ধরে যদি তুমি একটা চিত্র আঁকো এসপি ইকুয়াল টু ইপিএম এই সত্যটা ব্যবহার করে, তাহলেই তুমি এই চিত্রটাই পাবা। সো যেহেতু দুই সাইডে এই জিনিসটা সম্ভব হচ্ছে এই জন্য ফোকাসও দুইটা, নিয়ামক রেখাও দুইটা। আর আলটিমেটলি এই কেন্দ্রটা হচ্ছে এই দুইটা বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের যে মধ্যবিন্দু মানে ছেদবিন্দুটা। তো জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? এখন তুমি আইডেন্টিফাই করতে পারবা একটা উপবৃত্তের ফোকাস, কেন্দ্র, নিয়ামক রেখা, পারবা তো? হুম। এখানে আরেকটা জিনিস খুবই সাবধান, এখনই বলে দিচ্ছি। এসপি ইকুয়াল টু ইপিএম এই যে সত্যটা ছিল এই সত্যটা ব্যবহার করেই কিন্তু আমরা একটা কণিককে তৈরি করি। এই সত্যটাই কোনো একটা কণিকের মূল বা সঞ্চার পথটা তৈরি হওয়ার মূল, তাই না? তো এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে কিন্তু আমরা এই কণিকটা পাইছি বা উপবৃত্তটা পাইছি, যেখানে এর ভ্যালু আমরা 1 এর চেয়ে যদি কম ধরি তাহলে আমরা এরকম একটা চিত্র পাবো। তো এখানে খেয়াল রাখতে হবে, এই তুমি যখন উপবৃত্তে আসো তখন তোমার এসটা যদি তুমি এইটা নাও তাহলে তোমাকে নিয়ামক রেখাটা অবশ্যই এইটা নিতে হবে। অর্থাৎ নিয়ামক রেখাটা এইটা ধরে তোমাকে এই এসপি ইকুয়াল টু ইপিএম জিনিসটা খাটাইতে হবে। এখন ধরে নাও তুমি ফোকাস নিছো এটা আর নিয়ামক রেখা নিছো এটা, তাহলে কিন্তু জিনিসটা সত্য হবে না। ব্যাপারটাই বুঝাইতে পারছি? অর্থাৎ আমি যদি বলি তোমাকে এইটা আর কি, ধরো নাও তুমি এই পি বিন্দুটা এখানে আছে। তো এসপি ইকুয়াল টু ইপিএম সত্য হবে কাদের জন্য? এই যে এই এসপি এবং এই পিএম এর জন্য। তুমি যদি এসপি নাও এইটা আর পিএম যদি নাও এই যে এইটা, এই এই পি হতে এই নিয়ামক রেখার দূরত্বটা ভুল হয়ে যাবে। তো এখানে ব্যাপার আছে। তো তোমাকে নিয়ামক রেখা নিতে হবে পাশে যেটা আছে। ধরো না তুমি এস নিছো, তাহলে এর পাশে কোনটা আছে? এইটা, এইটা নিতে হবে যখন তুমি এই সূত্র খাটাবা। তারপর ধরো না তুমি এস প্রাইম নিছো, তো তুমি এটা নিলে ভুল হবে কিন্তু, তোমাকে নিতে হবে এটা। বুঝতে পারছি? কারেসপন্ডিং কাছের গুলো নিতে হবে, কারণ ওভাবেই চিত্রটা বানানো হয়েছে। তো এটা একটু ভুল যাতে না করি। ঠিক আছে? এখন আমরা একটু কয়েকটা সাধারণ জিনিস নিয়ে আলোচনা, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে আমরা ইয়াতে পড়ছি না পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্ব, এখানে ওই জিনিসটা আছে। তো এখানে উপকেন্দ্রিক লম্ব কোনটা হবে বলো? এই যে এটা, এই যে এটা। এই তাহলে উপকেন্দ্রিক লম্ব এখানে তাহলে দুইটা, যেহেতু ফোকাস দুইটা, তো উপকেন্দ্রিক লম্ব তো দুইটা পাওয়া যাবে। তো এটা নাভি লম্ব বা উপকেন্দ্রিক লম্ব যেটাই বলো। নাভি নাভি লম্ব দুইটা, উপকেন্দ্রিক লম্ব দুইটা, হ্যান ত্যান সবই দুইটা। আচ্ছা এরপরে কি হতে পারে? এরপর আমরা একটু পজিশন নিয়ে আলোচনা করি। পজিশনটা কি বা ওরিয়েন্টেশন ধরো, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? এখন তোমার যেই পরাবৃত্তটা আছে, সরি উপবৃত্তটা আছে, সেটা কিভাবে থাকতে পারে? সেটা এইভাবে থাকতে পারে। অর্থাৎ কি কেন্দ্রটা মূল বিন্দুতে আছে এবং পরাবৃত্তটা আছে এইভাবে। তোমার পরাবৃত্তটা এইভাবে থাকতে পারে। এখানেও কেন্দ্রটা মূল বিন্দুতে, কিন্তু এই যে
বৃহদাক্ষ হয়ে গেছে এবার এই যে উপরেরটা, ক্ষুদ্রাক্ষ হয়েছে যে হচ্ছে এই ছোটটা হয়ে গেছে। অথবা তোমার থাকতে পারে এখানে, এখানেও থাকতে পারে, অথবা তোমার এভাবেও থাকতে পারে, অথবা তোমার এরকম কোনাকুনিও থাকতে পারে। ঠিক আছে? তো এইরকম পজিশনে থাকতে পারে। প্রত্যেকটা পজিশনের জন্য এক একটা সমীকরণ আছে, যেরকম কিনা পরবর্তী ছিল, সেগুলো শেখা লাগবে আর কি। ঠিক আছে? যেমন পজিশন গুলো যদি নাম বলি আমি একটু, পজিশন গুলোর নাম যদি বলি, এই যে এইটা, এটা হচ্ছে কেন্দ্র 0 0 তে যদি থাকে, এবং বৃহৎ অক্ষটা y অ্যাক্সিস বরাবর, মানে এটা x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস আর কি। বৃহৎ অক্ষ y অ্যাক্সিস বরাবর, তাহলে হচ্ছে পজিশন হচ্ছে এইটাকে এই পজিশনে থাকে। এইটা কেন্দ্র 0 0 এবং বৃহৎ অক্ষটা x অ্যাক্সিস বরাবর, তাহলে তোমার পজিশন হচ্ছে এটা হবে। এই পজিশনটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল উপবৃত্ত হচ্ছে এই পজিশনটা। তাহলে এটা নিচে হতে পারে, উপরে, যে কোনো কোঅর্ডিনেটই থাকতে পারে। ঠিক আছে? তো x অক্ষের সমান্তরাল কেন বললাম? কারণ দেখো তো বৃহৎ অক্ষটা x অক্ষের সমান্তরাল আছে। তার মানে সমান্তরালটা ডিপেন্ড করতেছে বৃহৎ অক্ষের উপর। বৃহৎ অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে এটা x অক্ষের সমান্তরাল। যেমন এইটা তাহলে কি হবে? এটা y অক্ষের সমান্তরাল হবে। কেন? কারণ বৃহৎ অক্ষটা y অক্ষের সমান্তরাল আছে। তো এইটার উপর ভিত্তি করে আমরা এটা বলতেছি। বুঝতে পারছি? তারপরে এইটা হচ্ছে কোনাকুনি আমরা বলবো। এই পজিশনটা হচ্ছে কোনাকুনি। কোনো সমান্তরাল পজিশন না, কোনাকুনি। ঠিক আছে? তো আমাদের যে ম্যাথ গুলো আসবে সেটা হচ্ছে এইগুলো নিয়ে। এই যে এইটা, এটা নিয়ে আসবে। মানে বেশিরভাগ ম্যাথ তোমার এইগুলো নিয়ে আসবে। এইটা নিয়ে ম্যাথ কম পাবা। তো এইটার ক্ষেত্রে ওই কাহিনী ওটাই যে যদি তোমার উপপাদ্যটা যদি কোনাকুনি হয় তাহলে ওখানে এক্স ওয়াই টার্ম থাকবে সমীকরণে। এর আগে আমি বলছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে যে তোমার যদি পরাবৃত্ত কিংবা যে কোনো কণিক যদি কোনাকুনি থাকে তাহলে ওই কণিকের সমীকরণে এক্স ওয়াই টার্ম পাবা। বাট যদি সমান্তরাল হয় কিংবা এরকম যদি থাকে কেন্দ্রটার মাঝে কি বলে মূল বিন্দুতে, তাহলে তুমি ওখানে কোনো এক্স ওয়াই টার্ম পাবা না, এবং তখন তোমার হিসাবটা সহজ হবে। তো এখন আমাদের কাজ কি তাহলে? এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা চারটা যে টাইপটা দেখলা তুমি, কেন্দ্র 0 0 বিন্দুতে বৃহৎ ওয়াই অ্যাক্সিস, আমি কি এখানে ওয়াই অ্যাক্সিস লিখছিলাম? হ্যাঁ, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর বৃহৎ কেন্দ্র 0 0 তে বৃহৎ এক্স অ্যাক্সিস বরাবর, এই যে চারটা পজিশন দেখতেছো, এই চারটা পজিশনের জন্য চারটা সমীকরণ আছে এবং চারটা কি বলে চিত্র আছে, চিত্রতে দেখছো। তো এগুলো আমরা ঠিক, ঠিক আছে। তো প্রথমটা, আমরা প্রথম দুইটা শিখবো আজকে খালি। কেন্দ্র 0 0 তে বৃহৎ ওয়াই এক্সিস বরাবর, কেন্দ্র 0 0 তে বৃহৎ এক্স এক্সিস বরাবর, এই দুটার জন্য। ঠিক আছে? তো প্রথমটা আমরা দেখবো কি, কেন্দ্র 0 0 তে, কেন্দ্র 0 0 তে, আর এটা হবে কি বরাবর, এক্স এক্স এক্সিস বরাবর। Okay, তাহলে সূত্রটা আমি ডিরেক্ট লিখতেছি না, সূত্রটা আমি একটু আহ অন্যভাবে নিয়ে আসবো আর কি। ডিরেক্ট লেখা দিয়ে যায় তো আলটিমেটলি মুখস্থ করা লাগবে। ধরো আমি যদি একটা বৃত্তের সমীকরণ নিই, বৃত্ত নিই, আরে ধরো আমি একটা বৃত্ত নিছি যেটা কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, এবং এইটুকু হলো এ। ধরো ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ এ আর কি, বুঝছো? ব্যাসার্ধ এ মানে এটা a,0 পয়েন্ট, এটা তাহলে 0, a পয়েন্ট হবে। তাহলে এইটার সমীকরণটা আমাকে একটু বলো খালি।
বৃত্ত ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা মূল বিন্দুতে, এটা সমীকরণটা খালি আমি বল। আমার কি কথা শোনা যাচ্ছে? আর সমীকরণটা বলো, কি ভুলে গেছো? মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট এ ব্যাসার্ধের বৃত্তের সমীকরণটা তোমার মনে নাই? দেখো তো এটা ঠিক ছিল কিনা। ছিল? ভালো? Okay, তাহলে এটাই ছিল। তো এখন আমরা যদি এটাকে একটু ঘুরাই লিখি, এটা ঘুরাই লিখলে এটা একটা মিনিংফুল আসে। রেখার ছেদক আকার রূপটাতে একটা জিনিস ছিল যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। ওখানে এক্স বাই এ, আমি যেটা বলতে চাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এখানে এ ছিল এক্স অক্ষের খণ্ডিতাংশ, বি ছিল ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এটাও কাইন্ড অফ সেরকম জিনিস। এখানে এক্স স্কোয়ার, নিচে যে এ স্কোয়ারটা দেখতেছো এখানকার যে এই এটা, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কাট করছে, এক্স অক্ষ থেকে কাট। আর ওয়াই, নিচে এ স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কাট। ঠিক আছে? তো মানে পজিটিভ অংশ, তাহলে এক্স অক্ষ থেকে কাট করছে কত, এই যে এ, এ স্কোয়ার। ওয়াই অক্ষ থেকে কাট করছে কত, এ, এ স্কোয়ার। তাহলে আমি যদি এইখান থেকে বামে, তাহলে ডানে এ কাট করবে, বামে এ কাট করবে, নিচে মাইনাস এ কাট করবে, করে আমি চারটা বিন্দু যদি এভাবে করে দিই তাহলে এটা একটা বৃত্ত পাবো। হুম। এখন আমাদের যে পরাবৃত্তটা, এই যে এই চিত্রে যদি আমি আঁকাই, পরাবৃত্তটা ধরে নাও, পরাবৃত্তটা বৃত্তটাকে একটু ধরে চাপালেই কিন্তু পরাবৃত্ত পাওয়া যায়। ধরে নাও আমি উপর আর নিচে ধরে একটু চাপ দিচ্ছি, তাহলে এটা একটু চাপে যাবে। আর চাপে গেলে জিনিসটা দেখতে হবে এরকম। কিভাবে করবো? এখান থেকে একসাথে করা যায়। হ্যাঁ, এই আর কি। বুঝতে পারছো? এই যে সবুজটা, এটাকে কি করছে, উপর আর নিচে ধরে চাপাই দিয়েছি, তাহলে এই সবুজটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তা যদি হয়, এখন দেখো, এইটা, এই সবুজটা, এটা এক্স অক্ষ থেকে কাট করছে এ, আর ওয়াই অক্ষ থেকে তো আর এ কাট করেনি। এবার ওয়াই অক্ষ থেকে কাট করছে ধরো সামথিং 0, বি, আর এটা 0, বি ধরো। বুঝতে পারছো? এটা ওয়াই অক্ষ থেকে কাট করা অংশটা এটুকু হলো বি, আর এটুকু যদি সমান সিমেট্রি, তাহলে এটাও -বি হবে। তো সমীকরণটা যদি এইটার মতো করতে চাই, তাহলে এক্স স্কোয়ার লিখবো, নিচে এক্স অক্ষ থেকে কাট করছে কত, এ, মানে শুধু পজিটিভটা দেখো আর কি, এতটুকু ধরো, তাহলে সেটা হবে কত, এ স্কোয়ার, যোগ ওয়াই স্কোয়ার, ওয়াই অক্ষ থেকে এবার তো আর এ কাট করেন, এবার কাট করছে কত, বি, তাহলে হবে বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। সরি, পরাবৃত্ত কেন বলছি, উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার বাই, এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। এখন দেখো তুমি চিত্রটা দেখো তো, এইটা চিত্রটা আমি নাম কি দিছিলাম, এটা নাম দিছিলাম না, যে কেন্দ্র এক্স 0, 0 তে থাকবে এবং এক্স অ্যাক্সিস বরাবর হবে। দেখো বৃহৎ অক্ষটা কি এক্স অ্যাক্সিস বরাবর আছে না? হ্যাঁ আছে। এবং ক্ষুদ্র অক্ষটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, তাই না? তো এটা সমীকরণটা হলো এটা আসছে। তো এখন এটা আমরা একটু বিস্তারিত পড়বো আর কি। ঠিক আছে? তো জিনিসগুলো এইভাবে তুমি জিনিস করতে পারো। তাহলে বৃত্তের সাথে উপবৃত্তের একটা মিল কোথায়, যে বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার উভয় অংশ থেকে সেম কাট করতো, উপবৃত্তের ক্ষেত্রে সেটা হবে না, আলাদা আলাদা কাট করবে। ঠিক আছে? এখন সমীকরণ দেখে তোমাকে কিন্তু বোঝা লাগবে যে এটা কোনটা বলছে আর কি।
ঠিক আছে? আমরা তাহলে এটা দেখবো। দেখি। ওকে? তাহলে তোমার সমীকরণ যদি হয় এটা, এবং তোমাকে আমি যদি ব্র্যাকেটে এটা বলে দিই A is greater than B, হ্যাঁ? যদি তোমাকে ব্র্যাকেটে বলে দিই A is greater than B, তাহলে এই সমীকরণটা দেখে তোমাকে চিত্রটা আঁকতে হবে। তো প্রথম কথা, তোমাকে এখন থেকে মুখস্থ রাখতে হবে যে এই সমীকরণটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে? এবং এই সমীকরণটার জন্য যে চিত্রটা রিপ্রেজেন্ট করতেছে সেই চিত্রটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, সরি, এক্স অক্ষে যেটা কেন্দ্রটা হবে 0 0 বিন্দুতে, এবং তোমার হচ্ছে বৃহদাক্ষটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন এটা কিভাবে বুঝলাম আমি বৃহদাক্ষটা এক্স অক্ষের সমান্তরাল হবে? এখানে লেখা আছে a is greater than b, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে অংশটা কাট করছে ওটা বেশি ওয়াই অক্ষ থেকে কাট করা অংশের চেয়ে, কারণ ওয়াই নিচে যেটা থাকবে ওটা ওয়াই অক্ষ থেকে কাট করবে, এক্স অক্ষের নিচে যেটা থাকবে ওটা এক্স অক্ষ থেকে কাট করবে। তাহলে এই আইডিয়া দেখেই তো বুঝতে পারতেছি, আচ্ছা তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল। তো চিত্রটা তুমি আঁকবে এইভাবে। এটা হলো, তাহলে তুমি বুঝতেছো যে এটা এরকম যদি থাকে এটা কি হবে, কেন্দ্র মূল বিন্দুতে নিতে হবে। আচ্ছা, কেন্দ্র মূল বিন্দুতে নেব। এখন আমি কেন্দ্র মূল বিন্দুতে তো এইভাবেও নিতে পারি, আবার কি করতে পারি, এই যে উল্টাও দিতে পারি। কোনটা নিব তাহলে? ওইটা বোঝার উপায়টা কি, ওই যে লেখা আছে a is greater than b, তাহলে এটা নিতে হবে। ঠিক আছে? এখানে তাহলে আমি একটু পরিচয়গুলো দিয়ে দিই। এ এ হচ্ছে এক্স অক্ষ থেকে, বা আমি আসলে স্পেসিফিক ভাবে বলে দিই, এ হচ্ছে বৃহদাক্ষ হতে, এটা না, এটা না বললে, এটা বললে একটু ভুল হয়ে যাবে, আমি এভাবে বলবো। এটা হলো এক্স অক্ষ বলা হয়েছে। এর পরিচয়টা দেখে নাও আপনি। আহ কোথায় লেখা যায়, নিচে লিখে দিই, কারণ এখানে আবার কাজ করতে হবে আমাকে। এইটা হচ্ছে এ আর বি এর পরিচয়, বুঝছো? এখন এইটা অনেক সময় কনফিউজ হয়ে যায়, মানে যারা প্রথম কনিক পড়ে তারা এটা একটু কনফিউজ হয়ে যায়, এর জন্য এটা আমি একটু দূর করে দেবো এখানে। তুমি আমাকে একটু বলবা এ কোনটা আর বি কোনটা, আমি এখানে কয়েকটা চিত্র আঁকবো। হ্যাঁ, এরকম ধরলাম, আঁকলাম, হ্যাঁ। তো আমি বললাম যে এই টোটালটা হচ্ছে 12, আর এই টোটালটা হচ্ছে 6। হুম। তারপর আমি বললাম হলো, মানে এই তো এতটা এত বড় না, এই যে এতটুকু হচ্ছে 6। তারপর আমি বললাম যে এই এতটুকু হচ্ছে 3, আর এই যে এতটুকু হচ্ছে 2। তারপর আমি বললাম এই যে এতটুকু হলো 100, আর এই যে এতটুকু হলো 50।
তারপর বললাম যে এই পুরোটা এতটা হচ্ছে 20 আর এতটা হলো 30, এটা 1 ধরলাম। 1 এর ক্ষেত্রে তুমি বলো তো বৃহদাক্ষ মানে a এর ভ্যালু কত হবে? সরি, 1 এর ক্ষেত্রে তুমি বলবা a এর ভ্যালু কত হবে? ভুল বললা। 1 এর ক্ষেত্রে a এর ভ্যালু হবে 6, এতটুকু। এ কি বলছে? x অক্ষ বরাবর উপরীতে যে অক্ষ আছে তার অর্ধেক। তো আমি তো পুরাটাই 12 দিছি। তো তার অর্ধেক তো 6 না? 6। আর তাহলে b এর ভ্যালু কত হবে? হ্যাঁ? তো হ্যাঁ, বৃহদক্ষ হবে 3। তাহলে a হবে এখানে 6, b হবে 3। ঠিক আছে। পরেরটা এটা। এটা ধরো 2 নম্বরে। a এর ভ্যালু কত এখানে? হ্যাঁ, a এর ভ্যালু এখানে 2। আর b এর ভ্যালু 3। এটা a এর ভ্যালু কত? হ্যাঁ, কারেক্ট। এখানে 2 টাই 50। আর লাস্টেরটাতে 15 আর 10, রাইট। এই তার মানে a কিন্তু বৃহদাক্ষ যে আছে সেটার অর্ধেক না। এইটার ক্ষেত্রে বৃহদাক্ষের অর্ধেকটাই হচ্ছে a। সো এইটা এর পরিচয় না। এর পরিচয় হলো x অক্ষ বরাবর তোমার উপবৃত্তের যে অক্ষটা আছে সেটার অর্ধেক। এখন ওটা ক্ষুদ্রাক্ষ হইতে পারে, বৃহদাক্ষ হইতে পারে। যেমন এইটার ক্ষেত্রে এটা ক্ষুদ্রাক্ষ না? দেখো এটা কি তাইলে? ক্ষুদ্রাক্ষ হইলো না? ক্ষুদ্রাক্ষের অর্ধেক। আর b টা এখানে কি? বৃহদাক্ষের অর্ধেক। কারণ বৃহদাক্ষ তো তখন না, এইটা তো না। আবার এখানে দেখো, এইটা কিন্তু তোমার বৃহদাক্ষ। বৃহদাক্ষের অক্ষ কিন্তু এখানে 6। বৃহদাক্ষের অর্ধেক এখানে 6। আর ক্ষুদ্রাক্ষের অক্ষের অর্ধেক এখানে 3। সো জিনিসটা একটু কনফিউশন না না হয় আর কি। এজন্য আমি এই জিনিসটা তোমার ক্লিয়ার করে নিলাম তোমার কাছ থেকে। আচ্ছা, তাহলে দেখো আমি যখন এই সমীকরণ এইভাবে লিখছি, আমি যখন বললাম a is greater than b, তো তোমার ওই সময় বুঝে নেওয়া দরকার যে আসলে এটা x অক্ষের সমান্তরাল। বুঝতে পারছো? এখন এইটার ক্ষেত্রে এটা বোঝা ইজি। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ কি? ভালো কথা, বুঝলাম যে এরকম সমীকরণ থাকলে এটা x অক্ষের সমান্তরাল হয়, কেন্দ্রটা হয় মূল বিন্দুতে। এখন এই চিত্রটা একটু বড় করা উচিত। হুম। এখন আমাদের কাজ কি? ওই যে তুমি উপবৃত্তের বিভিন্ন উপাদান বের করছো না? এটার ক্ষেত্রে বিভিন্ন উপাদান বের করা লাগবে। তো সেই উপাদানগুলো কি কি? সেগুলো হলো আমরা এইটার জন্য বের করবো আর কি। গেল কই এটা? তো সবগুলো এখান থেকে একটা একটা করে বের করতে হবে। প্রথমে কেন্দ্র বের করব। তারপর হচ্ছে আমাদের এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করব, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বের করব, উপকেন্দ্র বের করব। তারপর কি আছে? বৃহদাক্ষের সমীকরণ বের করব, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উৎকেন্দ্রিকতা, বৃহদাক্ষের প্রান্তবিন্দু, ক্ষুদ্রাক্ষের প্রান্তবিন্দু, ফোকাসদ্বয়ের দূরত্ব, নিয়ামক রেখার দূরত্ব, ক্ষুদ্রাক ক্ষেত্রফল, এসব কিছু বের করা লাগবে। অনেকগুলো জিনিস। কয়টা? 10, 11, 12, 13, 14, 15টা জিনিস বের করা লাগবে এই চিত্র থেকে। ঠিক আছে? তো আজকে কি সবগুলো হবে? দেখি, আমি চেষ্টা করব বলার। তো ওই অনুযায়ী প্রথমে কি আছে? কেন্দ্র। কেন্দ্রটা কি হবে এখানে? কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 কিনা? এটা কেন্দ্রটাকে ও দাও। তো এটা 0, 0। আচ্ছা, তারপর আমি যদি এখানে ইয়াগুলো আঁকে ফেলি, নিয়ামক রেখাগুলো আঁকে ফেলি, আর কি আছে? আমি যদি এখানে ওই যে
ফোকাস গুলো দিয়ে দিই এস প্রাইম, শীর্ষটা দিয়ে দিই এ প্রাইম, পাদবিন্দুটা কত এম ধরো, এম প্রাইম, তাহলে এটা হবে এম, এটা হবে এ, এটা হবে এস। হ্যাঁ, আর তুমি যদি ইয়াগুলো দিয়ে দাও ভূকেন্দ্রিক লম্বের লম্বটা দিয়ে দাও, এটা একটা, এটা একটা। ঠিক আছে, একটু চিত্রটা খারাপ হইতেছে। হলো এরকম। দেখো কেন্দ্রটা 0 0 ভালো কথা, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত হবে এখানে? সমীকরণ অনুযায়ী এটুকু হচ্ছে a,0 আর এটা হচ্ছে 0,b। একটু আগে তোমাকে দেখাইলাম, এটা বলে দিলাম যে এক্স অক্ষ বরাবর উভয়তে যে অক্ষ আছে এক্স অক্ষ বরাবর উভয়তের, তাহলে বৃহৎ অক্ষ অবশ্যই এক্স অ্যাক্সিসটা এখানে, অর্থাৎ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এখানে বৃহৎ অক্ষটা এক্স অ্যাক্সিস না, আর ক্ষুদ্র অক্ষটা কি ওয়াই অ্যাক্সিস। তো তাহলে এখানে তাহলে হচ্ছে এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা দেখো 2a হবে কিনা বলো তো? 2a হবে। এতটুকু যদি a হয় তাহলে এই পুরোটা কি হবে? 2a না? বৃহৎ অক্ষ মানে a প্রাইম আর কি, a প্রাইমটা 2a। ক্ষুদ্র অক্ষ কি হবে? 2b। ঠিক আছে, 2b। উপকেন্দ্রটা কি হবে? এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করতে চাই, এখন এখানে একটা জিনিস আসবে, এখন এগুলা আসলে বলাটা আহ আচ্ছা, এখন এখানে এই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আমার আরো আরো 40 মিনিট লাগবে। তো আজকে এখান থেকে আমি রাখতেছি। তোমার নেক্সট ডেটে তুমি ওগুলো আমাকে করে নিয়ে আসো, পরাবৃত্তগুলোর ওগুলা করে নিয়ে আসবে হোমওয়ার্ক। আমরা নেক্সট ডে থেকে এটা পুরোটাই ফুললি পড়বো, ঠিক আছে? আবার যত পরিচয় হইলে আজকে খালি আহ নেক্সট ডেটে এগুলো আমি একটু এখানে ব্যাখ্যা করতে লাগবে, সময় লাগবে আর কি। আজকে এখান থেকে রাখতেছি। তো তোমার কাজ কি? SW গুলো করবা কিন্তু।